সকালবেলা ছিল অপূর্ব সুন্দর একটা দিনের সম্ভাবনা। আকাশে মেঘ নেই, ঝকঝক করছে রোদ, নরম শীতের বাতাস। এইসব দিনে মনে হয়, আহ, বেঁচে থাকাটা কি আনন্দের। ভাগ্যিস মানুষ হয়ে জন্মেছিলাম। তখন মনে পড়ে না একদিন বা 1 ঘন্টা বাদে কি ঘটবে। মনে পড়ে না ঠিক সেই মুহূর্তে পৃথিবীর অন্য কোথাও হয়তো কেউ শুধু বেঁচে থাকবার জন্য, শেষ 1টি নিঃশ্বাস নেবার জন্য কীরকম আকুলি বিকুলি করছে। ছুটির দিন। টিফিন ক্যারিয়ারে আলুর দম, ডিম সেদ্ধ, পরোটা ভরা হয়ে গেছে। রাস্তা থেকে মিষ্টি কিনে নেওয়া হবে। ড্রাইভার পুরনো ডজ গাড়িটা ধুয়ে মুছে ঝকঝক করে ফেলেছে। আর সবাই তৈরি, শুধু মেয়েদের সাজগোজ আর শেষই হয় না। একবার বেরিয়ে এসেও আবার কিছু একটা ভুলে গিয়ে বাড়ির মধ্যে ফিরে যায়। হায়দ্রাবাদ টাউনে মিউনিসিপ্যালিটির চিফ ইঞ্জিনিয়ার গগনেন্দ্রনাথ সরকার আজ ধুতি ও ফ্লানেলের পাঞ্জাবি পরেছেন, কাঁধের ওপর রাখা একটি জামেয়ার, হাতে রূপো বাঁধানো ছড়ি। তিনি বারান্দায় দাঁড়িয়ে একটু অধৈর্যভাবে বললেন, বড় বৌমা, 8:30 বেজে গেল, এরপর পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে যে। গগনেন্দ্রনাথের ছোট ছেলে প্রিয়ব্রত, 13 বছর বয়স। সে আগে থেকেই গাড়িতে উঠে বসে আছে। বড় ছেলে দেবব্রত অফিসের কাজে বম্বে গেছে, সে এসে পৌঁছতে পারল না। সন্ধেবেলা তার ফেরার কথা। গগনেন্দ্র সারা জীবন কত রকম দায়িত্বপূর্ণ চাকরি করেছেন, কিন্তু বাড়ির লোকজনদের নিয়ে কোথাও বেরুতে গেলেই ভীষণ ভয়। কিছু যেন একটা ব্যবস্থা বাকি থেকে যাচ্ছে। বড় ছেলের বউ মাধুরী বেরিয়ে এসে বলল, এই তো বাবা, হয়ে গেছে আমাদের, ওরা এক্ষুনি আসছেন। গগনেন্দ্রনাথ বললেন, তোমার মাকে তাড়া দাও, বেরুতেই যদি দুপুর হয়ে যায় তাহলে আর কতক্ষণ থাকা হবে। তপুর বুঝি এখনো হয়নি, দেখবে ওই সবচেয়ে বেশি দেরি করবে। সে কথাই ঠিক। অন্য সকলে বেরিয়ে আসার পরেও তপতি এক্ষুনি আসছি বলে আরও দেরি করতে লাগলো। সে কুমারী যুবতী, তার সাজ পোশাকের ঘটা বেশি তো হবেই। তপতি বেরিয়ে এলো। তাকে দেখে সবাই অবাক। সে পরেছে পুরুষদের মতো ট্রাউজার্স আর তার উপরে রঙিন ফুল ছাপ পাঞ্জাবি। গগনেন্দ্রনাথ বললেন, এ আবার কি, তুই এরকমভাবে যাবি নাকি? তপতি বাবাকে মৃদু ধমক দিয়ে বলল, বাবা তুমি কিচ্ছু বলবে না বলছি, আজকাল এরকম অনেকেই পরে। এ তো ছেলেদের পোশাক। মোটেই না, দাদাকে জিজ্ঞাসা করো বম্বের মেয়েরা এরকম পরে কিনা। লোকে তো হাসবে তোকে দেখে। মোটেই না। তপতির মা মন্দাকিনী আর মাধুরী অবশ্য মুখ টিপে হাসছে। 19 বছর বয়স হলেও তপতি এখনও ছেলে মানুষ। অদ্ভুত ধরনের কিছু না করলেও আনন্দ পায় না। মাধুরী পরেছে চওড়া লাল পাড়ের একটা গরদের শাড়ি। সদ্য স্নান করে তার স্নিগ্ধ মুখের সঙ্গে শাড়িটা খুব সুন্দর মানিয়েছে। তপতি বলল, বৌদি তুমি এটা কেন পরলে, আজ পুজো করতে যাচ্ছ নাকি? মাধুরী কিছু বলবার আগে তার শাশুড়ি বলল, এই তো বেশ সুন্দর দেখাচ্ছে, ঘরের বউ কি তোর মতো মেম সাহেব সাজবে নাকি? তপতি বলল, ঘরের বউ হলে কি সবসময় বউ বউ হয়ে থাকতে হবে? তার কোনো মানে নেই, আজকাল ওর সব চলে না, দাদা মোটেই পছন্দ করে না। তুই চুপ কর তো, দেখবো তোর বিয়েটা হোক, তারপর দেখবো তুই কেমন মেম সাহেব হয়ে সাজিস। ওদিক থেকে প্রিয়ব্রত তাড়া দিল, তোমরা কি এখনো গল্পই করবে? ও মা, এসো। গাড়ি ছাড়ল। প্রিয়ব্রত ড্রাইভারের পাশে সিটে বসে আছে। ওই জায়গাটা তার বাঁধা। সে বৌদিকে পথের বর্ণনা দিচ্ছে। আজ গোলকুন্ডা ফোর্ট যাওয়া হবে। যদিও গোলকুন্ডা ফোর্ট ওদের সবার আগে দেখা, তবুও ওখানে গিয়ে পিকনিক করাই হলো আসল উদ্দেশ্য। একটি সুখী সম্পন্ন পরিবার। গগনেন্দ্রনাথ বহুকাল থেকেই প্রবাসী বাঙালি। তিনি যখন পাশ করে বেরোন তখন বাংলাদেশে লীগ মিনিস্ট্রি চলছে। তার মতন যুবকদের ভালো চাকরি পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। রাগ করে তিনি কলকাতা ছেড়ে বেরিয়ে পড়েন ভাগ্য অন্বেষণে। ঘুরতে ঘুরতে চলে আসেন হায়দ্রাবাদে তখন দেশীয় রাজা নিজামের আমল। বাংলাদেশে তিনি যোগ্যতা থাকা সত্ত্বেও উঁচু চাকরি পাননি, কিন্তু নিজামের অধীনে তিনি ভালো কাজ পেয়ে গেলেন। সেই থেকেই এখানেই বসতি, ধাপে ধাপে উন্নতি করেছেন। আর 2 বছর বাদেই রিটায়ার হওয়ার কথা। এইদিকে তার বড় ছেলেকেও ইঞ্জিনিয়ারিং পড়তে বিলেতে পাঠিয়েছিলেন।
ছেলে মেম বিয়ে করেনি, বিদেশে থেকে যাওয়ার বায়না ধরেনি, যথাসময়ে ফিরে এসে এখানে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে উপযুক্ত চাকরি পেয়ে গেছে। নিজে পছন্দ করে ছেলের বিয়ে দিয়েছেন গগনেন্দ্রনাথ। এমন চমৎকার বউ, যেমন লক্ষ্মীশ্রী তেমন নম্র স্বভাব। মেয়ে কলেজে পড়ছে, তার বিয়ের কথাবার্তাও প্রায় ঠিকঠাক। ছোট ছেলেও পড়াশোনাতে ভালো, কোথাও কোনো অশান্তি নেই। গগনেন্দ্র সরকারের মতো সার্থক পিতা এদেশে কটি। একটি সুখী পরিবার পিকনিকে যাচ্ছে। দেবব্রত উপস্থিত থাকলে আরও সর্বাঙ্গ সুন্দর হতো। একটি উজ্জ্বল আনন্দময় দিন, আকাশে মেঘের ছায়া পর্যন্ত নেই। ঠিক সেই সময় মুম্বাইয়ে একটা হোটেলের ঘরে দেবব্রত দাড়ি কামাচ্ছিল। খালি গা, পাজামার দড়ি আলগা, চুল ঝুলে পড়েছে কপালে। একটু আগে সে ঘুম থেকে উঠেছে। গতকাল সন্ধ্যায় সে একটি পার্টিতে গিয়েছিল, ফিরতে অনেক রাত হয়েছে। চোখে তার এখনও অতৃপ্ত ঘুমের চিহ্ন। দেবব্রতর সুন্দর স্বাস্থ্য, বেশ লম্বা প্রশান্ত কাঁধ, গৌরবর্ণ। ছেলেবেলা থেকেই তার খেলাধুলোর দিকে ঝোঁক। ছাত্র বয়সে ভালো ক্রিকেট খেলত, এখনও টেনিস খেলার অভ্যেস রেখেছে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই সে কয়েকবার ডন বৈঠক মেরে নেয়। দাড়ি কামাতে কামাতে দেবব্রত অন্যমনস্কভাবে ভাবছিল তার বাড়ির কথা। আজ সবাই পিকনিকে যাবে। দেবব্রত যোগ দিতে পারল না। কাল সন্ধ্যের পার্টির জন্য তাকে থেকে যেতে হলো। আজও দুপুরে কেবল কোম্পানির জেনারেল ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে নিতে হবে। তারপর সন্ধ্যের সময় প্লেন। 7:30টার সময় সে বাড়ি পৌঁছে যাবে। ততক্ষণ কি ওরা পিকনিক করে ফিরবে? দেবব্রতর ফর্সা মুখে দাড়ি কামাবার পর একটা নীলচে আভা পড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে সে ঠোঁট উল্টে চিবুকে হাত ঘষে দেখল। তারপর স্নান করতে ঢুকল বাথরুমে। আজ ছুটির দিন, আজ তার বেশিক্ষণ বিছানায় শুয়ে শুয়ে আলস্য করার কথা। দেবব্রতর চোখের সামনে ভেসে উঠল মাধুরীর মুখখানা, তার টুসটুসে ঠোঁট। কাল রাতে সে বাড়ি ফিরতে পারেনি বলে মাধুরী নিশ্চয়ই খুব অভিমান করেছে। একটু রাগ করলে মাধুরীকে আরও সুন্দর দেখায়। মাধুরী এমনিতে খুব শান্ত, কখনো উঁচু গলায় কথা বলে না, কিন্তু সে রেগে গেলে কিরকম তেজি হয়ে যায়। সে পরিচয় শুধু দেবব্রত জানে। বিয়ে হয়েছে 4 বছর, কিন্তু দেবব্রত মাধুরীকে খুব বেশি সময় কাছে পায়নি। চাকরি পাওয়ার পরই দেবব্রতকে কানপুরে বেশ কিছুদিন থাকতে হয়েছিল ট্রেনিংয়ের জন্য। মাধুরীর বাবা মারা যাওয়ার আগে যখন খুব অসুখে ভুগছিলেন, তখন মাধুরীকে বাপের বাড়িতে গিয়ে থাকতে হয়েছিল 2 মাস। তাছাড়াও দেবব্রতকে প্রায় অফিসের কাজে বাইরে যেতে হয়। ট্যুর থেকে ফিরে প্রত্যেকবার মাধুরীকে তার নতুন বলে মনে হয়। স্নান করে বেরিয়ে দেবব্রত সারা গায়ে পাউডার ছড়ালো। এখন সে সম্পূর্ণ উলঙ্গ। হোটেলের একলা ঘরে এই অবস্থা থাকতে তার দ্বিধা হয় না। এই অভ্যেসটি রপ্ত করেছে সে বিলেত থেকে। দরজায় ঠকঠক শব্দ হতেই দেবব্রত বলল, 1 মিনিট। দ্রুত পোশাক পরে নিয়ে দেবব্রত দরজা খুলল। বেয়ারা ব্রেকফাস্ট নিয়ে দাঁড়িয়ে, ফলের রস, 2টি ডিমের পোচ, সেঁকা পাউরুটি, মাখন, কলা আর কফি। বেশ তৃপ্তি করে খাবার খেয়ে দেবব্রত হোটেলের ঘর থেকে বেরুলো। আবার সঙ্গে সঙ্গে ফিরে এসে সুটকেস থেকে টাকা পয়সাগুলো সব বার করে পকেটে ভরল। তারপর নিচে নেমে এসে হোটেল কাউন্টারে চাবি জমা দিয়ে বলল, আমি আজ বিকেল 6টার সময় চলে যাব, তার আগে আমার বিল তৈরি রাখবেন। দেবব্রত যখন চার্চ গেটে এসে পৌঁছল, তখন তাকে দেখে মনে হয় একটি পরিতৃপ্ত সুখী যুবা। তার চেহারা ও স্বাস্থ্য সুন্দর, জীবনে প্রতিষ্ঠিত, এবং সে পেয়েছে একটি শান্তিময় সংসার। খুব আরাম করে সিগারেট টানতে টানতে দেবব্রত একটি ট্যাক্সির জন্য অপেক্ষায় দাঁড়ালো। একটি পারিবারিক গল্পের নায়ক হিসেবে দেবব্রতকে বেশ চমৎকার মানায়। সে দেখতে সুন্দর এবং জীবনে প্রতিষ্ঠিত। সে একটি সংসারে সুখ আনতে পারে, আবার ভাঙনও ধরিয়ে দিতে পারে। সুখ ও আনন্দের একটা ভারসাম্য আছে। সামান্য সূক্ষ্ম পরিবর্তনই সে ভারসাম্য নষ্ট করে দেয়। যেমন এখানে দেবব্রত দাঁড়িয়ে, ওদিকে মোটর গাড়ি করে তার পরিবারের অন্যান্যরা পিকনিকে যাচ্ছে। এই দৃশ্যের মধ্যে কোনো খুঁত নেই। হঠাৎ একটু ভারসাম্য চলে গেলে? দেবব্রত এখন এই রাস্তার উপরেই দাঁড়িয়ে থাক, আমরা পিকনিক যাত্রীদের দেখি। গোলকুন্ডা দুর্গ বেশি দূরে নয়, মিনিট 20 মধ্যেই ওরা পৌঁছে গেল। আওরঙ্গজেবের আমল থেকে পরিত্যক্ত এই দুর্গ আজও প্রচুর দর্শক আকর্ষণ করে। ছুটির দিন বলে বেশ ভিড়। গগনেন্দ্র দুর্গের প্রবেশপথের কাছেই একটা চত্বরে জায়গা বেছে নিল বসবার জন্য। ভিড়ের মধ্যে যাবে না। ড্রাইভার জিনিসপত্র নামালো।
প্রিয়ব্রত আর তপতি শুধু এক জায়গায় বসে থাকতে চায় না, তারা সবাই ছোটাছুটি করবে, ঢুকবে সেই ঘরে যেখানে হাততালি দিলে ওপরে প্রতিধ্বনি হয়, সিঁড়ি গুনে গুনে উঠবে পাহাড়ের চূড়ায়, দুর্গের মূল অংশে। মাধুরী যেতে চাইল না, ভক্তিমতী বউ হিসেবে তার উচিত শ্বশুর শাশুড়ির কাছাকাছি থাকা। প্রিয়ব্রত সে কথা শুনল না, জোর করে মাধুরীর হাত ধরে টানতে টানতে বলল, না বৌদি, তোমাকে যেতেই হবে, শিগগিরই এসো বলছি। মাধুরী বলল, আমি আবার গিয়ে কি করব? আমি তো একবার দেখেছি। তা হোক, আমাদের সঙ্গে এসো। মাধুরীর শাশুড়ি মন্দাকিনী বললেন, বৌমা যাও না, যখন বলছে ওরা। এই, তোরা কিন্তু তাড়াতাড়ি ফিরবি। শ্বশুর শাশুড়ির কাছ থেকে খানিকটা দূরে এসেই মাধুরী চঞ্চলা যুবতী হয়ে গেল। তার বয়স সবেমাত্র 21। এই বয়সে অনেক মেয়ে কুমারী থাকে। মাধুরী পাল্লা দিয়ে ছুটতে লাগলো ওদের সঙ্গে। সিঁড়ি দিয়ে অর্ধেকটা পাহাড়ে ওঠার পর হাঁপিয়ে গেল তিনজনেই। তারপর সিঁড়ির একটা পাশেই খোপ মতো একটা জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সকলে বসল, যেখানে একসময় বর্ষা বন্দুক হাতে সিপাহীরা পাহারা দিত। প্রিয়ব্রত বলল, ইস, বাদাম কিনে আনলে হতো। বৌদি, পয়সা দাও না। মাধুরী বলল, পয়সা কোথায় পাবো? আমি তো ব্যাগই আনিনি। তুমি বড্ড কিপটে হয়ে যাচ্ছ আজকাল। এখন আর বাদাম খেতে হবে না। নিচে কি চমৎকার ঝালচানা বিক্রি হচ্ছে। তপতি বলল, আমার ব্যাগটা বাড়িতে ফেলে এসেছি। প্রিয়ব্রত তক্ষুনি নেমে পড়ল। আমি নিচ থেকে আসছি। কথাটা বলে প্রিয়ব্রত ছুটতে শুরু করেছে। মাধুরী ডাকলো, এই প্রিয়, যাস না, বাবা বকুনি দেবেন কিন্তু। কে কার কথা শোনে। প্রিয়ব্রত তখন অনেকটা নেমে গেছে। মাধুরী আর তপতি অগত্যা পা ঝুলিয়ে বসে গল্প করতে লাগলো। কিন্তু দুজন সুন্দরী যুবতীকে প্রকাশ্য জায়গায় বসে গল্প করার সুযোগ আমাদের সমাজ দেয় না। সিঁড়ি দিয়ে ওঠানামা করছে যত মানুষ ওদের দিকে তাকিয়ে দেখছে, অসংখ্য কৌতূহলী চোখ, নানা মন্তব্য। কয়েকটি বাঙালি ছেলে ওদের অবাঙালি মনে করে বাংলায় কদর্য উক্তি করে চলে গেল, আর কয়েকটি হায়দ্রাবাদী যুবক থমকে দাঁড়িয়ে গেল ওদের কাছাকাছি, পরস্পরের গা ঠেলাঠেলি করে নানা রকম অসভ্য ইঙ্গিত করতে করতে। তপতি সব গ্রাহ্যই করছে না, সে যেন অন্যদের দেখতেই পাচ্ছে না, এই ভঙ্গিতে গল্প করে যেতে লাগলো। মাধুরীর খুব অস্বস্তি হচ্ছে, একটু একটু ভয়ও পাচ্ছে। একবার সে তপতিকে বলল, চলো না আমরা নিচে নেমে যাই। তপতি সে কথায় ভ্রুক্ষেপ করল না। যুবকগুলি আরও কাছে এগিয়ে এলো, অসভ্যের মতন একেবারে ওদের গা ঘেঁষে দাঁড়ালো, অথচ ওদের সঙ্গে সরাসরি কথা বলবার সাহস নেই। শেষ পর্যন্ত তপতি আর থাকতে পারল না, চোস্ত উর্দুতে জিজ্ঞাসা করল, আপনারা এখানে এসে দাঁড়িয়েছেন কেন? সরে যেতে পারছেন না? যুবকদের মধ্যে একজন তপতির পোশাকের দিকে ইঙ্গিত করে বলল, আপনি লড়কা না লড়কি? রাগে চোখ মুখ লাল হয়ে গেল তপতির। সে আরও কিছু বলতে যাচ্ছিল, মাধুরী জোর করে তার হাত ধরে টেনে হাঁটতে শুরু করলো। এই সময় হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছল প্রিয়ব্রত। আর বিশেষ কিছু ঘটল না। ছোকরারা হাসাহাসি করতে করতে নেমে গেল। ওরা আবার উঠতে শুরু করলো উপরের দিকে। এই সামান্য ঘটনাতেই ওদের মেজাজ বিগড়ে গেছে। একটু আগে পৃথিবীটা কত সুন্দর ছিল, এখন তপতির মনে হচ্ছে পৃথিবীটা অতি বাজে জায়গা। একটু বাদে এসে মাধুরী বলল, আমাদের প্রিয়কে দেখেই কিন্তু ছেলেগুলো চলে গেল। প্রিয়কেও তাহলে লোকে ভয় পায়। তপতি বলল, হ্যাঁ, ওকে দেখে ভয় পেয়েছে না হাতি, ওই তো ডিগডিগে চেহারা। এক মুখ চানাচুর নিয়ে প্রিয়ব্রত বলল, ওপরে ওঠার পর মেজাজটা আবার একটু একটু করে ভালো হতে লাগলো। ছোট্ট পাহাড়, তবুও ওপর থেকে বহু দূরের প্রান্তর পর্যন্ত দেখা যায়। আকাশ যেন অনেকটা কাছে। একসঙ্গে এতখানি আকাশ ও এতখানি পৃথিবী দেখলে মনটা একটু উদাস হয়ে যায়। মানুষ এজন্যই পাহাড়ে আসে। দুর্গের চূড়ায় ওরা অনেকটা সময় কাটালো। প্রিয়ব্রত তো নামতেই চায় না। মাধুরী তাড়া দিতে লাগলো। শেষ পর্যন্ত ওরা এলো দুর্গের শেষ ঘরটিতে। এই ঘরের একটা দেওয়ালে একখণ্ড বড় পাথর চাপা দেওয়া আছে। প্রিয়ব্রত জিজ্ঞাসা করলো, বৌদি, ওই পাথরটার পেছনে কি আছে জানো তো? কি?
ওর পেছনে একটা মস্ত বড় সুড়ঙ্গ আছে। আগেকার রাজারা শেষ পর্যন্ত যুদ্ধে হেরে গেলে ওই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতেন। এটা এখান থেকে আরম্ভ হয়ে একদম নদীর ধার পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। কি অন্ধকার! তাই বুঝি? ঢুকে দেখেছিস? এটার মধ্যে কেউ ঢোকে না। এটার মধ্যে নাকি দুটো মস্ত বড় অজগর সাপ আছে। একবার এক সাহেব ঢুকেছিল, তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেজন্যই তো পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে এখন। দাদা যখন কলেজে পড়তো তখন দাদা একবার ঢুকতে চেয়েছিল। তোর মনে আছে দিদি? তপতি বলল, দাদার সবটাতেই বাড়াবাড়ি। প্রিয়ব্রত আবার দাদার বিষম ভক্ত। সে জোর দিয়ে বলল, দাদা ঢুকলে ঠিক বেরিয়ে আসতো। দাদার মতন সাহস কারণ নেই। দেবব্রত প্রসঙ্গে মাধুরী একটু অন্যমনস্ক হয়ে গেল, দু এক মুহূর্ত মাত্র। তারপরই সে প্রিয়ব্রতকে রাগাবার জন্য বলল, ইস, তোর দাদার কত সাহস আমার জানতে বাকি নেই। ইঁদুর দেখলে ভয় পায়। মোটেই না। নিচে নেমে দেখা গেল গগনেন্দ্র ইতিমধ্যে আর একজোড়া প্রৌঢ় মারাঠি দম্পতির সঙ্গে খুব ভাব জমিয়ে ফেলেছেন। মন্দাকিনী কিনেছেন 3খানা কার্পেটের আসন, 2খানা পাথরের বাটি। একজন কাঠের খেলনাওয়ালা তার সামনে খুব ঝুলোঝুলি করছে। তিনি কিছুতেই কিনবেন না। খাওয়া দাওয়া শেষ করে ওরা গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লেন। যাওয়া হলো সেকেন্দ্রাবাদ পর্যন্ত। পথে কোথাও কোথাও নামা ও মেয়েদের জিনিসপত্র কেনাকাটাতে বিকেল গড়িয়ে গেল। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে। তখন হোসেন সাগর আর ওসমান সাগরের শেষ সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে। বাড়ি ফিরতেই দেবব্রতকে নিয়ে আসার জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হলো এয়ারপোর্টে। একটু বাদেই দেবব্রতর বন্ধু জাফর এসে হাজির হলো। জিজ্ঞাসা করল, দেব এখনো আসেনি? জাফর হায়দ্রাবাদের নিজামের মন্ত্রী পরিবারের ছেলে। চেহারায় সম্ভ্রান্ত বংশের ছাপ। যেমন সুদর্শন তেমনি গুণবান। সে দেবব্রতর স্কুল জীবন থেকে বন্ধু। বাংলা সম্পর্কে তার আগ্রহও আছে। রবীন্দ্রনাথ পড়বে বলে ইদানিং বাংলা শিখতে শুরু করেছে। এ বাড়িতে এসে সে বাংলায় কথা বলার চেষ্টা করে। জাফর এলে এ বাড়িতে সবাই খুশি হয়। সে খুবই প্রাণবন্ত মানুষ। খুব ছোট বয়স থেকেই এ বাড়িতে আসছে বলে সবার সঙ্গেই তার ঘনিষ্ঠতা। বাড়ির মেয়েরাও নিঃসংকোচে তার সামনে আসে, গল্প করে। প্রিয়ব্রত সাড়ম্বরে তাকে শোনাতে লাগলো আজকের পিকনিকের কাহিনী। গগনেন্দ্র কিছুক্ষণ বসে জাফরের সঙ্গে রাজনীতি ও দেশের অবস্থা আলোচনা করলেন। তপতি আসতেই জাফর জিজ্ঞাসা করলেন, কি হবে নাকি এক বাজি চেজ? এইটুকু বয়সেই তপতি বেশ ভালো দাবা খেলে। এ বাড়িতে দাবা খেলার খুব চলন আছে। এমনকি প্রিয়ব্রত অনেকটা খেলতে শিখেছে। তবে সবচেয়ে ভালো খেলে মাধুরী। তার ধৈর্য বেশি। সে চট করে ভুল চাল দেয় না কখনো। জাফরও এ খেলায় দুর্ধর্ষ। জাফর মিনিট 20 মধ্যে তপতিকে মাত করে দিল। মাধুরী তাকে চা ও জলখাবার দিতে এলে জাফর বলল, আরে বহু, তোমার দেখাই পাচ্ছি না। খেলা হবে একটু? মাধুরী হেসে বলল, আমার এখন সময় নেই। সন্ধেবেলা বুঝি দাবা খেলতে বসে? জাফর বলল, বুঝেছি, হাজব্যান্ড আসছে তো স্পেশাল সব খাবার তৈয়ার হচ্ছে না? আপনিও রাত্রিরে এখানে খেয়ে যান না? আনইনভাইটেড কেন খাবো? একদিন ইনভাইট করে খাওয়ান। ইনভাইটের বাংলাটা কি হবে? ইনভাইট, লেট মি সি। বলবেন না, বলবেন না। জানি, আমন্ত্রণ। আমন্ত্রণ। তাও হয়, আমরা মুখে বলি নেমন্তন্ন। তা কবে নিমন্ত্রণ করছেন? তপতি একটু ভুল চাল দেওয়ায় মাধুরী বলল, ওটা কি করছো? ঘোড়াটা যাবে যে। তপতি হাসতে হাসতে বলল, তাহলে তুমিই খেলো না বাবা। মাধুরী বলল, আমি পারবো না, এক্ষুনি মা ডাকবেন। কথা বলতে বলতেই মাধুরী একটু উদ্বিগ্নভাবে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। 8:30 বাজে। দেবব্রত কেন এখনো এলো না? প্লেন তো অনেকক্ষণ আগে পৌঁছে যাবার কথা। জাফর সেটা লক্ষ্য করে বলল, প্লেনে লেট হতে পারে,
एक बाजी खेलते बसुन ना, দ্য টাইম উইল পাস কুইকলি। জাফরের পীড়াপিড়িতে মাধুরীকে বসতেই হলো শেষ পর্যন্ত। তপতি আর প্রিয়ব্রত পাশে বসে দেখছে। সত্যিকারের একটা প্রতিযোগিতা। এখন দাবা খেলাটা শুধু সময় কাটাবার জন্য খেলে না, রীতিমতন আর্টের পর্যায়ে উঠে গেছে। যেন রাজা মন্ত্রী অশ্বগজ পদাতিক দিয়ে দুদিকের দুটি সংসার, সামান্য একটু ভুল চাল হলেই সংসার ভেঙে যাবে। মাধুরী খেলার সময় সাধারণত কথা বলে না, অন্য কোনো দিকে মন দিতে চায় না, শুধু এই চকটিই দেখে। কিন্তু আজ সে বারবার ঘড়ি দেখছে, মাঝে মাঝে উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করছে গাড়ির আওয়াজ। বাড়ি ফেরার পর থেকেই আজ তার মন চঞ্চল হয়ে আছে। প্রায় 15 মিনিট দুপক্ষই চুপচাপ থাকার পর মাধুরী তার একটি নৌকা ঠেলে দিল এ প্রান্ত থেকে ও প্রান্তে। তপতি পর্যন্ত আঁতকে উঠল। বৌদি, কি করলে? জাফর মাধুরীকে বলল, চাল ফেরত নেবেন? মাধুরী মুখ তুলে বলল, কেন? জাফর তার মন্ত্রীকে 3 ঘর এগিয়ে দিয়ে বলল, মাত, বুঝেছি আজ আপনার দিমাগ ঠিক নেই। অন্যদিন আমি হেরে যাই, আজ আপনি এত সহজে। বাইরে গাড়ির শব্দ হলো। সবাই খেলা ছেড়ে বেরিয়ে এলো ঘর থেকে। গাড়িতে ড্রাইভার একা। গগনেন্দ্র ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলেন, প্লেন আসেনি? ড্রাইভার ঘাড় নাড়ল। প্লেন এসেছে, কিন্তু দেবব্রত ফেরেনি। গগনেন্দ্রের কপালে চিন্তার সিঁড়ি পড়ল। অস্ফুটভাবে বললেন, আজও এলো না, কোনো খবরও দিল না। দেবব্রত সেদিন বা তার পরের দিনও ফিরল না। কোনো রকম কোনো খবরও এলো না তার কাছ থেকে। দেবব্রতর অফিসেও কোনো সন্ধান নেই। 2 দিন অপেক্ষা করার পর গগনেন্দ্র নিজেই গেলেন বোম্বাইতে। হোটেলে দেবব্রতর জিনিসপত্র সবই পড়ে আছে। 2 দিন আগে সে সকালবেলা বেরিয়ে সন্ধ্যাবেলা আসবে বলে আর ফেরেনি। সমস্ত হাসপাতাল ও থানায়ও খোঁজ খবর নেওয়া হলো। এমনকি মর্গে গিয়ে বহু পচা গলা মৃতদেহ দেখলেন গগনেন্দ্রনাথ, কিন্তু দেবব্রত কোথাও নেই। গগনেন্দ্র শক্ত চরিত্রের মানুষ, অজ্ঞান হয়ে গেলেন না বা ভেঙে পড়লেন না। তিনি ধরেই নিলেন তার ছেলে হঠাৎ কোনো কাজে কোথাও গেছে, খবর দেওয়ার সময় পায়নি। কি এমন কাজ হতে পারে তা অবশ্য বোঝার উপায় নেই। এবং যদিও দেবব্রত সারা জীবনে কখনো এরকমভাবে বিনা খবরে কোথাও যায়নি, তবুও মানুষের জীবনে তো নিত্য নতুন ঘটনা ঘটতেই পারে। বোম্বাইয়ে গগনেন্দ্রনাথের পরিচিত ব্যক্তির সংখ্যা কম নয়। তারা অনুসন্ধানে যথাযথ সাহায্য করেছিলেন। কেউ কেউ বললেন, হয়তো কোনো কারণে দেবব্রতর স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এটা এমনই গল্পের মতন ঘটনা যে গগনেন্দ্র বিশ্বাস করতে পারলেন না। বোম্বাইয়ে নির্মিত অনেক ফিল্মে এ ধরনের ঘটনা ঘটে যায় বটে, কিন্তু জীবনে সব বিশ্বাসযোগ্য নয়। দিন 4 বোম্বাইতে থাকার পর তিনি ফিরে এলেন। এই 4 দিন তিনি নিজেও বাড়িতে কোনো খবর দেওয়ার সময় পাননি। ফলে বাড়ির লোক যে কত বেশি উদ্বিগ্ন হয়ে থাকবে সেটাও তার খেয়াল হয়নি। ফিরে এসে যখন তিনি বুঝতে পারলেন, তখন তিনি ভাবলেন যে তিনি নিজে যেমন বোম্বাইতে নানা কাজে ব্যস্ত থেকে খবর দেওয়ার সময় পাননি, দেবব্রতও নিশ্চয়ই সেরকম কোনো ব্যাপারে ব্যস্ত রয়েছে, হয়তো কোনো বিপন্ন বন্ধুকে সাহায্য করবার জন্য। হায়দ্রাবাদে ফিরে গগনেন্দ্র বিশেষ কিছু ভাঙলেন না, শুধু বললেন, দেবব্রত বিশেষ কাজে অন্য জায়গায় গেছে, ফিরতে 2-1 দিন দেরি হবে। সে টেলিগ্রাম পাঠিয়েছিল, কিন্তু ডাকের যোগাযোগে এসে পৌঁছয়নি। বাড়ির সকলের সামনে তিনি একদিন পিয়নকে আচ্ছা করে ধমক দিলেন। 1 মাসের মধ্যে দেবব্রত ফিরে এলো না, কিংবা কোনো খবরও দিল না। গগনেন্দ্রনাথ আরও একবার বোম্বাই ঘুরে এলেন। নতুন কোনো সংবাদ নেই। 1 মাস আগে একদিন সকালবেলা গগনেন্দ্রনাথের একজন পরিচিত ব্যক্তি দেবব্রতকে চার্চ গেটের কাছে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। 2-1টা কথাও বলেছিলেন। দেবব্রত তখন খুবই স্বাভাবিক এবং উৎফুল্ল ছিল। তারপর কেউ তাকে দেখেনি। সে যেন পাতলা হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেছে। হায়দ্রাবাদে চৌধুরী পরিবারের দৃশ্যটি এখন কীরকম? সবাই আছে, শুধু দেবব্রত নেই। দেবব্রত তো প্রায়ই থাকে না। মাঝখানে বেশ কিছুদিন বিলেতে গিয়েছিল, কিংবা কানপুরের ট্রেনিংয়ে, কিন্তু তখন তার চিঠি আসতো। এখন চিঠি আসে না। শুধু এর জন্যই কত কিছু বদলে যায়। মন্দাকিনী কান্নাকাটি শুরু করে দিয়েছেন। গগনেন্দ্রর কোনো স্রোত বাক্য তিনি আর মানেন না।
শেষ পর্যন্ত তিনি নাওয়া খাওয়া পর্যন্ত ছেড়ে দিলেন। মাধুরীকে দুঃখ ও শোকের চেয়েও একটা অসহ্য বিস্ময়বোধ যেন একেবারে অসাড় করে দিয়েছে। সে কিছুই বুঝতে পারছে না। যতই কাজ থাক, দেবব্রত তাকে কোনো খবর না দিয়ে এতদিন বাইরে থাকবে, এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারে না, কিছুতেই না। প্রিয়ব্রত আর তপতি একেবারে চুপচাপ হয়ে গেছে। বাড়িতে যতক্ষণ ওরা থাকে একেবারে জোরে কথা বলে না। ওরা ছেলে মানুষ, ওদের পক্ষে কিচ্ছু করার সাধ্য নেই। অথচ দাদা নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটা ওরা কিছুতেই সহ্য করতে পারছে না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার এইটা, দেবব্রতর চরিত্রের মধ্যে এতদিন এমন কোনো সামান্য চিহ্ন তারা দেখতে পায়নি, যাতে এখন বোঝা যেতে পারে যে সে কখনো এমন কোনো কাজ করবে। তাহলে তার বড় রকমের বিপদ হয়েছে। কিন্তু এত বড় একটা মানুষকে তো কেউ জোর করে ধরে রাখতে পারে না। শুধু শুধু তাকেই বা রাখতে যাবে কেন? গগনেন্দ্রনাথ তার চেহারায় একটা প্রশান্ত গাম্ভীর্য রক্ষা করে চলেছেন। নিয়মিত অফিসে যান। সারা ভারতবর্ষ জুড়ে যেখানে তার যত বন্ধুবান্ধব পরিচিত লোক আছে প্রত্যেকের কাছে খবর পাঠিয়েছেন দেবব্রতর খোঁজ করার জন্য। পুলিশ বিভাগকে সক্রিয় করে তুলেছেন। দেবব্রতর বন্ধু জাফরের সঙ্গে উঁচু মহলের যোগাযোগ আছে। সে তার বন্ধুকে খুঁজে বার করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু দেবব্রত কোথাও নেই। বাড়িতে অনুপস্থিত দেবব্রতর চেয়েও বেশি চিন্তার কারণ হয়ে উঠলেন মন্দাকিনী। তিনি স্নানাহার বন্ধ করায় সবাই তাকে নিয়ে এখন বেশি ব্যস্ত। মন্দাকিনীকে কিছুতেই টলানো যায় না। তিনি জেদ ধরেছেন যে দেবব্রতর খোঁজ না পাওয়া পর্যন্ত তিনি কোনো খাবার মুখে তুলবেন না। নানা রকম মিথ্যে সান্ত্বনা বাক্য তাকে শুনিয়েও কোনো ফল হয়নি। সন্তানের মৃত্যুর সংবাদ পেলেও তো মায়েরা অধিকাংশ সময় সামলে ওঠে, কিন্তু এটা যে অন্যরকম। কয়েকদিন না খেয়ে থাকার ফলে মন্দাকিনীর একটা ছোট্টখাটো হার্ট অ্যাটাক হয়ে গেল। হাসপাতালে পাঠাতে হলো তাকে। 3-4 দিন সবাইকে গভীর উদ্বেগের মধ্যে রেখে তিনি আবার সুস্থ হয়ে উঠলেন। হাসপাতালের পরিচর্যাতেই তিনি আবার বেঁচে উঠলেন বলা যায়। বাড়িতে ফিরিয়ে আনার পর তাকে অনেকটা শান্ত মনে হলো। শরীর অসুস্থ থাকলে শরীরের জন্যই অনেকখানি চিন্তা থাকে, অন্য চিন্তা তেমন প্রবল হতে পারে না। 3 মাস কেটে গেছে। এর মধ্যে দেবব্রতর মৃতদেহ পাওয়া যায়নি বলে তার মৃত্যুর সম্ভাবনার কথা কেউ উল্লেখ করে না। সবাই ধরে নিয়েছে কোনো একটা অনির্দিষ্ট কারণে দেবব্রত বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে পারছে না। অনেকেই বলছে যে সে নাকি সন্ন্যাসী হয়ে গেছে, যদিও তার চরিত্রের সঙ্গে এটা একেবারেই মেলে না। ঠাকুর দেবতা বা ধর্মের প্রতি তার কখনো কোনো টান ছিল না। এমনিতেই সে দয়ালু স্বভাবের। মানুষের দুঃখ কষ্ট দেখলে দুর্বল হয়ে যায়, কিন্তু ভাগ্য কিংবা নিয়তি মানে না। ভারতের নানা প্রান্তে সংবাদ সংগ্রহকরা নানা রকম গুজব পাঠাতে লাগলো। কেউ বলল তাকে হরিদ্বারে দেখা গেছে, কেউ বলল সেতুবন্ধ রামেশ্বরে, কেউ বলল গোয়ায় গিয়ে সে পুলিশের হাতে ধরা পড়ে এখন জেলখানায় আছে। অনর্থক কয়েকবার ছোটাছুটি করতে হলো গগনেন্দ্রকে। তারপর তিনি হাল ছেড়ে দিলেন। শুধুই রইল প্রতিনিয়ত প্রতীক্ষা। দেবব্রত যে কোন দিন ফিরে আসবে। যে সুখী পরিবারটিকে আমরা প্রথমে দেখেছি, মাত্র একটি দাবার ঘুঁটি সরিয়ে নেওয়ায় তার কি পরিবর্তন হলো দেখা যাক। প্রথমেই স্বাস্থ্যভঙ্গ হলো দুজন প্রৌঢ়ের। মন্দাকিনীকে দেখলেই বোঝা যায় তিনি আর কোনোদিনই সুস্থ সমর্থ হয়ে উঠবেন না। অধিকাংশ সময় তিনি শয্যাশায়ী। যদিও নিজের খাওয়া বাথরুমে যাওয়ার জন্য অন্যের সাহায্য নিতে হয় না এখন। গগনেন্দ্রকে বাইরে থেকে দেখলে কিছু বোঝা যায় না, শুধু তার মুখে হঠাৎ বয়সের ছাপ পড়েছে। এতকাল তার দীর্ঘ ঋজু চেহারা দেখে কিছুই বোঝা যেত না। শরীরে তেমন কোনো রোগও ছিল না, কিন্তু এই সময় চাপা চিন্তা ও ভাবনায় গগনেন্দ্র একই সঙ্গে ব্লাড প্রেশার ও ডায়াবেটিসে আক্রান্ত হলেন। বাড়িতে সে কথা কারুকে জানালেন না। তপতির বিয়ে ঠিক হয়েছিল জবলপুরের এক পাত্রের সঙ্গে, বলাই বাহুল্য সে বিয়ে পিছিয়ে গেল। ইতিমধ্যে তপতি অন্য একটি পরিকল্পনা করেছিল। দাদার বন্ধু জাফরের সঙ্গে তার কিছুটা হৃদয় বিনিময় হয়েছিল, পরস্পর পরস্পরের প্রতি অনুরক্ত। যদিও প্রকাশ্যে কথা কেউ কোনোদিনও বলেনি, দুজনে দুজনের চোখের দিকে গাঢ়ভাবে তাকিয়ে হৃদয়ের সংবাদ বুঝে নিয়েছে। পাত্র হিসাবে জাফর অতিমাত্রায় যোগ্য। সে যেমন রূপবান তেমনি ভদ্র ও শিক্ষিত। একমাত্র বাধা হচ্ছে জাতের প্রশ্ন। বাধা দুপক্ষ থেকেই। জাফরের বনেদি বংশ, অন্য জাতের মেয়েকে বিয়ে করলে তার পরিবারের লোক কিছুতেই সমর্থন করবে না। কিন্তু জাফর পুরুষ মানুষ, এই বাধা সে অতিক্রম করতেও পারে। তপতি জানে তার মা বাবা তেমন রক্ষণশীল নয়।
আবার এতটা উদারও নয় যে এরকম বিয়ে মেনে নিতে পারবে। বাবাকে কোনো রকমে বোঝানো গেলেও মাকে কিছুতেই শান্ত করা যাবে না। তপতি ছটফটে স্বভাবের মেয়ে। সে ঠিক করে রেখেছিল বাবা সম্পূর্ণ বাধা না দিলে সে জোর করে বেরিয়ে গিয়ে জাফরকে বিয়ে করতে রাজি। সে এইসব জাতের বন্ধন ভাঙতে চায়, কিন্তু দেবব্রত নিরুদ্দেশ হওয়ায় সবকিছু ওলট পালট হয়ে গেল। এখন বাবা মাকে তার পক্ষ থেকে এমন আঘাত দেওয়া মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। মাকে কিছুতেই বাঁচানো যাবে না। তপতি কি করতে পারে? মা বাবার জীবনের বিনিময়ে সে তো প্রগতি সমর্থন করতে পারে না। তপতি ঠিক করলো তাকে আত্মত্যাগ স্বীকার করতেই হবে। তপতি জাফরের সঙ্গে মেলামেশা একেবারে বন্ধ করে দিল। প্রিয়ব্রতর কিশোর জীবনে তার দাদাই ছিল তার কাছে একমাত্র আদর্শ। জীবনের সার্থকতার মানে বুঝত সে দাদার মতন হওয়া। এখন দাদার আকস্মিক অনুপস্থিতিতে তার চোখের সামনেটা শূন্য হয়ে গেল। দিনরাত দাদার কথা ভাবে। এক এক সময় ঠিক করে যে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে দাদাকে খুঁজে আনবে। সে গেলে দাদাকে ঠিক খুঁজে পাওয়া যাবেই। পড়াশোনায় বেশ ভালো ছাত্র ছিল প্রিয়ব্রত। সে বছর স্কুলের পরীক্ষায় অনেক খারাপ ফল হলো তার। এরই মধ্যে জানা গেল মাধবী অন্তঃসত্ত্বা। এর মধ্যে এলাহাবাদ থেকে মাধুরীর দাদা সুবিমল এসে দেখা করে গেছে একবার। মাধুরীর এই অবস্থার কথা শুনে তারা তাকে জোর করে এলাহাবাদে নিয়ে গেল। সুবিমলের ব্যবহার একটু রুক্ষ ধরনের। তার কথাবার্তা শুনে বোঝা গেল যে দেবব্রত ফিরে না এলে মাধুরীকে আর এখানে পাঠানো হবে না। গগনেন্দ্রনাথ নিচু গলায় কি যেন বলতে গেলেন। সুবিমল কানই তুলল না। মাধুরী মুখ নিচু করে রইল, যেন এই বিষয়ে তার কোনো মতামত নেই। এলাহাবাদে মাধুরীর শৈশব এবং কৈশোর কেটেছে, তার মধুর স্মৃতি এলাহাবাদে। কিন্তু এবার তার সবকিছুই দুঃসহ মনে হতে লাগলো। এখানকার কত মানুষ তার চেনা, কিন্তু বাড়ি ঘর ছেড়ে সে কোথাও যায় না। সবসময় তার মনে হয় লোকে তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। তার স্বামী নিরুদ্দিষ্ট, এটা যেন তারই অপরাধ। শ্বশুরবাড়ি থাকার সময় যে দুঃখটা সে সকলের সঙ্গে ভাগ করে নিতে পারত, তাকে আলাদাভাবে সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এখানে সকলে তাকে সান্ত্বনা জানাতে আসে। এইটা যেন এতটাই ফাঁপা ও অর্থহীন যে তার কানে না লেগে পারে না। কেউ কেউ আবার দেবব্রতর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে। এটা আরও অসহ্য। মাধুরীর বাবা বেঁচে নেই। তার 3 দাদা ছড়িয়ে আছে ভারতবর্ষের 3 প্রান্তে। এক দিদি বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে থাকে আফ্রিকায়। সুবিমল আর তার স্ত্রী দুজনেই এখানকার কলেজে পড়ায় এবং ক্লাব ও রাজনীতি নিয়ে খুব ব্যস্ত। বাড়িতে কথা বলার মধ্যে আছে শুধু তার মা। মা শুধু তার নিজের ভাগ্যকেই দোষ দেন। কত দেখে শুনে গুণবান জামাই এনেছিলেন। সেই জামাইয়ের যে এরকম হবে কে জানত? এরকম মানে কীরকম সেটাই সে বুঝে উঠতে পারে না। মাধুরীর সন্তান জন্মাবার দিন 2 আগে একটা চিঠি এলো তার নামে। চিঠিখানায় কোনো ঠিকানা নেই। ডাকঘরের ছাপ আছে আলমোড়া। একটা খুব পুরনো হলদেটে কাগজে বড় বড় অক্ষরে লেখা, মাধুরী, আমি সন্ন্যাসব্রত অবলম্বন করেছি। সংসারে আর আমার মন নেই। কয়েকটা প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি ফিরব না। তোমরা সুখে থেকো। নবজাতককে আমার আশীর্বাদ দিয়ে, ইতি দেবব্রত। চিঠিখানা পড়ে মাধুরী একটা দীর্ঘশ্বাস ফেলল। মাধুরীর শরীর তখন পাষাণ ভার। শুয়ে আছে বিছানায়। চিঠিখানা আসায় একটুও চাঞ্চল্য এলো না। ঠোঁটের কোণায় একটু ক্লিষ্ট হাসি ফুটে উঠল। শান্ত স্বভাবের মেয়ে হলেও মাধুরী খুব বুদ্ধিমতী। এ চিঠি যে দেবব্রত লেখেনি এ কথা বুঝতে তার মুহূর্তেও দেরি হলো না। হাতের লেখা গোপন করবার জন্য বড় বড় অক্ষরে লেখা হয়েছে। এই সংকটজনক সময় মাধুরীর মনে খানিকটা শান্তি ফিরিয়ে আনবে বলে এটা লিখেছে কেউ। তার যে সন্তান জন্মাবে তার বাবা যে বেঁচে আছে এটুকু জানাও তো বিরাট সান্ত্বনা। কে লিখেছে ওই চিঠি? মাধুরী অনুমান করল প্রিয়ব্রতর কিংবা জাফরের। প্রিয়ব্রতর ছেলে মানুষী বুদ্ধিতে একথা মনে লাগা সম্ভব। কিংবা জাফর, দেবব্রতকে সে সত্যিই ভালোবাসে। এমনও হতে পারে জাফরের পরিকল্পনায় প্রিয়ব্রতকে দিয়ে লেখানো হয়েছে, তারপর অন্য কারুকে দিয়ে আলমোড়া থেকে পোস্ট করানো। এটা এমন কিছু অসম্ভব ব্যাপার নয়। চিঠিখানা নিয়ে কি করবে তাই নিয়ে মাধুরী 2-1 মুহূর্ত ভাবল। বাড়ির অন্য কারুকে কি দেখানো উচিত? যদি তারা বিশ্বাস করে বসে, দাদা নিশ্চয়ই আলমোড়ায় গিয়ে খোঁজ খবর করার চেষ্টা করবে। শুধু টাকা পয়সা নষ্ট। এর আগেও এরকম হয়েছে কয়েকবার।
অন্য কোনো মেয়ে হলে নিশ্চয়ই একবার অন্তত সন্দেহের দোলায় দুলত। হতেও তো পারে চিঠিখানা সত্যি দেবব্রত লিখেছে। মাধুরী কিন্তু এরকম দুর্বলতাকে মনে একটুও স্থান দিল না। সে জানে, একমাত্র সেই জানে দেবব্রত তাকে কোন ভাষায় চিঠি লিখবে। দ্বিধা না করে মাধুরী চিঠিখানা ছিঁড়ে ফেলল কুচি কুচি করে। অন্য কারুর চোখে পড়ার দরকার নেই। যথাসময়ে মাধুরী একটি পুত্র সন্তান জন্ম দিল। ফুটফুটে সুন্দর চেহারা, তবে তার ওজন মাত্র 5 পাউন্ড। সুবিমল মন্তব্য করলেন, তাতে কি হয়েছে? জন্মের সময় নেপোলিয়ানও ওইটুকুনি ছিল। আগের রাত্রে গগনেন্দ্র এসেছেন প্রিয়ব্রতকে সঙ্গে নিয়ে। গগনেন্দ্র গিনি দিয়ে নাতির মুখ দেখলেন, অনেকক্ষণ চেয়ে রইলেন শিশুটির দিকে। তার চোখ দিয়ে জল গড়িয়ে এলো। একটি শিশু এসেছে এই পৃথিবীতে, তার জন্য কেউ প্রাণ খুলে আনন্দ করতে পারছে না। মাধুরী হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর গগনেন্দ্র ফিরে গেলেন হায়দ্রাবাদে। প্রিয়ব্রত থেকে গেল। পরীক্ষা হয়ে গেছে, তার স্কুল ছুটি। সে সব সময় বৌদির কাছাকাছি থাকে, বাচ্চাটাকে হাসাবার চেষ্টা করে। ডিকশনারি দেখে 110টা নামের লিস্ট বানিয়েছে বাচ্চাটার জন্য। কোনোটাই মাধুরীর পছন্দ হচ্ছে না। মাসখানেকের মধ্যে বাচ্চাটা এত প্রাণচাঞ্চল্য দেখাতে লাগলো যে প্রিয়ব্রত আর মাধুরী ওকে নিয়েই ব্যস্ত থাকে সারাক্ষণ। দেবব্রতর অনুপস্থিতির কালো ছায়াটা এখন আর চোখে পড়ে না। মাধুরী প্রিয়ব্রতকে সেই চিঠিটার কথাও বলেনি, যদিও প্রিয়ব্রতর উৎসুক মুখ দেখে তার মনের বিশ্বাসটাই দৃঢ় হয়েছে যে প্রিয়ব্রত এই চিঠির কথা জানে। সে নিজেই একবার বলেছিল, বৌদি যে যাই বলুক, আমার দৃঢ় বিশ্বাস দাদা বেঁচে আছে, ঠিক বেঁচে আছে। মাধুরী হেসে বলেছিল, ঠিক আছে, তুই একটু বড় হ, তারপর তো দাদাকে খুঁজে আনিস। আনবই তো, তুমি দেখো দাদা যেখানেই থাক, আমি একদিন ঠিক তোমার সামনে এনে হাজির করব। তোর দাদা যদি না আসতে চায় তাও নিয়ে আসবি। তার মানে? মাধুরী আর কিছু বলেনি। বাচ্চাটার ডাক নাম দিয়েছে শুনটি সোনা। ওই নামে ডাকলেই সে জুলু জুলু চোখ করে তাকায় আর ফোকলা দাঁতে হাসে। মাথায় বেশি চুল নেই, ছোট চোখ দুটি বেশ টানা টানা। গায়ের রঙের লালচে ভাবটা কেটে গিয়ে ফর্সা রং বেরিয়ে এসেছে। কেউ কেউ বলে দেবব্রতর মতো দেখতে হয়েছে, কেউ কেউ বলে অবিকল মাধুরীর মতন। প্রিয়ব্রতর দৃঢ় ধারণা তার দাদার সঙ্গেই শুনটি সোনার মিল বেশি। মাধুরী হাঁটা চলা শুরু করার পর প্রিয়ব্রতর সঙ্গে মাঝে মাঝে বাগানে বেড়াতে যায়। তাদের বাড়ির সামনেই ছোট্ট একখানা বাগান আছে। বেশ শীত, দুজনের গায়েই ভালো করে শাল জড়ানো। মাধুরীর কোলে বাচ্চাটা, গরম জামায় মোড়া, শিরশির করছে হাওয়া। এক্ষুনি বিকেল শেষ হবে। প্রিয়ব্রত অনেক কথা বলে যাচ্ছিল। মাধুরী বাধা দিয়ে বলল, তোর তো এবার স্কুল খুলবে, তোকে তো চলে যেতে হবে। আমি এই শনিবার চলে যাব। আবার কবে তোর সঙ্গে দেখা হবে কে জানে। মাঝে মাঝে আসবি তো? একলা আসতে পারবি? প্রিয়ব্রত অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি যাবে না? মাধুরী অন্যমনস্ক বলল, আমি? আমার কি আর যাওয়া হবে? বাহ, 4-5 মাস বাদেই তোমাকে আসতে হবে। আমি গিয়ে কি করব বলতো? বাহ, ওটাই তো তোমার বাড়ি। এটা তোমার বাড়ি নাকি? এটা তো তোমার দাদার বাড়ি। মাধুরী সে সরল কিশোরের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। কিছুদিন ধরেই মাধুরী এই কথাটাই ভাবছে। দেবব্রত যদি আর কোনোদিনও ফিরে না আসে তাহলে সে কোথায় থাকবে? স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে কি থাকা মানায়? এদিকে দাদার বাড়িতেই সে চিরকাল থাকবে কি করে? দাদা কোনোদিনও আপত্তি করবে না, কিন্তু তাছাড়া এখন সে আর একা নয়। এখন তার ছেলেকে মানুষ করে তোলার দায়িত্ব আছে। মাধুরী খুব ভালোভাবেই জানে তার শ্বশুর গগনেন্দ্রনাথ তাকে হায়দ্রাবাদে নিয়ে যেতে চাইবেনি, তার নিজের জন্য না হলেও নাতির সাহচর্যে সান্ত্বনা পাবার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাধুরীর পক্ষে ঠিক কোথায় থাকা উচিত? সে দেখেছে অল্প বয়সী বিধবারা শ্বশুরবাড়িতে না থেকে বাপের বাড়িতেই থাকে। যদিও মাধুরী বিধবা নয়, কিন্তু সে জানে না সে বিধবা কিনা। সে মাছ মাংস খায়, রঙিন শাড়ি পরে। এর চেয়ে বিধবা হলেই তার অবস্থা অনেক সরল হতো। মাধুরী বুঝতেও পারে না কার সঙ্গে এই বিষয়ে সে আলোচনা করবে। প্রিয়ব্রত বড্ডই ছেলে মানুষ, সে কি এসব বুঝবে? প্রিয়ব্রত যাবার আগের দিন সন্ধ্যাবেলা
দোতলার বারান্দায় বসে মাধুরী তার ছেলেকে ফিডিং বটলে দুধ খাওয়াচ্ছিল। মাধুরীর মা আর প্রিয়ব্রত সেখানে রয়েছে। মাধুরীর মা শোনাচ্ছিলেন ভাওয়াল সন্ন্যাসীর কাহিনী। এমন সময় শুনতি শোনা দুবার হেঁচকি তুলে তার চোখ বিস্ফারিত করলো। তার হাত পা যেন বেঁকে যাচ্ছে, কাঁদবার চেষ্টা করেও কাঁদতে পারছে না। কি হলো বলে মাধুরীর মা ছুটে এলেন। বাচ্চাটাকে ছোঁ মেরে কোল থেকে নিয়ে পিঠে চাপড় মারতে লাগলেন। দম আটকে গেছে গো, বিষম খেয়েছে। মাধুরী উঠে দাঁড়িয়ে বিদ্যুতের মতন প্রিয়ব্রতর দিকে ঘুরল। ডাক্তার, শিগগির! মা বললেন, ডাক্তার ডাকতে হবে না, এক্ষুনি সেরে যাবে, বাচ্চাদের এরকম হয়। মাধুরী সে কথায় ভ্রুক্ষেপ করল না, আবার প্রিয়ব্রতকে বলল, শিগগির ডাক্তার ডাক। প্রিয়ব্রতর শুধু গায়ে গেঞ্জি ছিল, সেই অবস্থাতেই সে দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নামলো। কাছেই একজন ডাক্তার থাকেন, এই পরিবারের খুব চেনা। প্রিয়ব্রত যখন ডাক্তার সাক্সেনাকে ডেকে নিয়ে এলো, তখন মাধুরী তার ছেলেকে কোলে শুয়ে পাথরের মূর্তির মতো বসে আছে। তার মা গরম জলের সেক দিচ্ছেন শিশুটির পায়ে। কোথাও কোনো শব্দ নেই। ডাক্তার সাক্সেনা দুই এক পলক থমকে দাঁড়ালেন। মা ও ছেলেকে দেখলেন একসঙ্গে, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর একটু এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে ছেলের গায়ে হাত দিলেন, কিন্তু তাকিয়ে আছেন মাধুরীর চোখের দিকে। মাধুরী কোনো প্রশ্নই করল না। ডাক্তার তখন মাধুরীর মায়ের দিকে ফিরে বললেন, জন্ম থেকেই ওর স্বাস্থ্য খারাপ ছিল, চেষ্টা করে ওকে বাঁচানো যেত না, অনেকক্ষণ আগে মারা গেছে। জোর গলায় কান্না শোনা গেল মাধুরীর মায়ের। প্রিয়ব্রত কান্না দমন করার জন্য ঠোঁটে ঠোঁট চাপল। মাধুরী নিস্পন্দ, অদ্ভুত উদাসীন চোখে এসে তাকিয়ে রয়েছে দেওয়ালের দিকে। ছেলেকেও আর দেখছে না। নিদারুণ শোকের দৃশ্য। তবু একটি কথা এখানে না বলে উপায় নেই। মাধুরীকে তখন অসম্ভব সুন্দর দেখাচ্ছিল, যাকে বলে শিল্পের সৌন্দর্য। প্রিয়ব্রত বিস্ফারিত চোখে দেখছিল। মাধুরী সেই রকম ভাবেই বসে রইল ছেলে করে নিয়ে। সুবিমলার স্ত্রী খবরে পেয়ে বাড়ি চলে এলো। অনেক মানুষ। মাধুরী কাঁদল না, কারুর কথাও শুনল না। একসময় তার কোল থেকে বাচ্চাটিকে তুলে নেওয়া হলো। প্রিয়ব্রত মাধুরীর বাহু ধরে অনুনয় করে বলল, বৌদি, বৌদি ওঠো, বৌদি। ঘোর লাগা মানুষের মতো মাধুরী উঠে দাঁড়ালো। তারপর ঘরে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। রাত অনেক বেড়েছে, অন্যান্যদের শোক উচ্ছ্বাস কমে এসেছে। ওইটুকু শিশুর মরাকে সারা রাত বাড়িতে রাখার কোনো মানে হয় না। সুবিমল তাকে কোলে তুলে নিয়ে চলল গোরস্থানের দিকে। নতুন করে কান্না শুরু করলেন মাধুরীর মা। অনেক দূর পর্যন্ত সেই বুক খালি করা কান্না শোনা গেল। মাধুরী বোধহয় ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। গোরস্থানে 5-6 জন মাত্র মানুষ। অল্পক্ষণেই শিশুটিকে সমাধিস্থ করা হয়ে গেল। কিছুক্ষণ আগেও যে বেঁচে ছিল, মায়ের আদর কেড়েছিল, সে এখন আর নেই। সে চলে গেল মাটির নিচে। ঠান্ডা অন্ধকারে তাকে একা ফেলে রেখে যেতে হবে। প্রিয়ব্রতই মাটি চাপা দিল, হাত দিয়ে প্লেন করে দিয়ে এলো মাটি। অনেকক্ষণ ধরে হাত বুলোচ্ছিল। সুবিমল বলল, এবার ওঠো। কেন যে এরা কষ্ট দিতে পৃথিবীতে আসে। মধ্যরাত্রে নির্জন রাস্তা দিয়ে ওরা পায়ে হেঁটে বাড়ি ফিরল। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে পৃথিবী। মনে হয় চতুর্দিক আশ্চর্য শান্তি ছড়ানো। কত বাড়িতে ঘুমন্ত মানুষ আজ সুখ স্বপ্ন দেখছে। শুধু ওরা ফিরে আসছে এক শিশুকে মাটির তলায় নির্বাসন দিয়ে। সদর দরজার কাছেই দাঁড়িয়ে মাধুরী, তার চুল খোলা, চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। সুবিমল তাকে দেখে উৎকণ্ঠিত হয়ে বলল, এ কি, তুই নিচে নেমে এসেছিস কেন? চল চল। এই প্রথম কান্নায় ভেঙে পড়ল মাধুরী। প্রিয়ব্রতর হাত দুটো চেপে ধরে আকুল গলায় বলল, প্রিয়, ওকে ফিরিয়ে এনে দে, ওকে ফিরিয়ে এনে দে। আমি আর পারছি না, আমি আর পারছি না। প্রিয়ব্রতর কিশোর হৃদয় দুলে দুলে উঠতে লাগলো। সে ঠিক বুঝতে পারল না বৌদি কাকে এনে দেবার কথা বলছে, তার স্বামীকে না তার সন্তানকে।
শোক থেকে অসুখ, কঠিন অসুখে ভুগে ভুগে মাধুরী প্রায় মরতে বসেছিল, কিংবা নিজেই হয়তো সে মরতে চাইছিল। সে মৃত্যু বাসনা তার রোগকে আরও তীব্র করে তোলে। বেশ কিছুদিন সে সম্পূর্ণ শয্যাশায়ী। তার সোনার অঙ্গে কালি ধরেছে, খুব রোগা হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে চেহারাটা, তাকে ভালো করে চেনাই যায় না। সেই সময় গগনেন্দ্রনাথ আবার এলেন এলাহাবাদে। নিজের চোখে মাধুরীর অবস্থা দেখে কারুর কোনো যুক্তি পরামর্শ শুনলেন না, জোর করে তাকে নিয়ে এলেন হায়দ্রাবাদে। সুবিমলকে বললেন, আর কিছু না হোক, মেয়েটার অন্তত একটু হাওয়া বদলতে হবে, এখানে থাকলে নিশ্চিত মরে যাবে। মাধুরীর মাও শেষ পর্যন্ত আপত্তি করলেন না। তিনিও যেন আস্তে আস্তে তার মেয়ের জীবনের আশা ছেড়ে দিচ্ছিলেন এবং ধরে নিয়েছিলেন এসবই নিয়তি। অতখানি অসুস্থ অবস্থায় মাধুরীকে এক জায়গায় নিয়ে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ ছিল। গগনেন্দ্রনাথ সেই সব ঝুঁকি নিতেও দ্বিধা করলেন না। একটি স্টেশনে ওয়াগন ভাড়া করলেন এবং সঙ্গে নিয়ে এলেন একজন নার্স। হায়দ্রাবাদে পৌঁছে যখন মাধুরীকে নামানো হলো, তখন তাকে দেখে মনে হলো সে যেন স্বামী গৃহে শেষ নিঃশ্বাস ফেলতে এসেছে। সপ্তাহখানেক বাদে মাধুরীর অবস্থার পরিবর্তন দেখা দিল। সে সেরে উঠতে লাগলো আস্তে আস্তে। প্রিয়ব্রত আর তপতি তার সেবা করে প্রাণ দিয়ে। ওরা যেন মনে মনে একটা প্রতিজ্ঞা করে ফেলেছে, ওরা বৌদিকে কোনো কষ্ট পেতে দেবে না। মাধুরীর মতন এরকম নরম সুন্দর মানুষ এতটা দুঃখ কষ্ট পাওয়া কি তাকে মানায়? মাধুরী আবার উঠে দাঁড়িয়েছে, হাঁটাচলা করতে পারে। সন্ধ্যাবেলা দাবা খেলে, জাফর আসে, আড্ডা গল্প হয়। মাঝে মাঝে হাসির আওয়াজও শোনা যায় এ বাড়িতে এখন। দেবব্রতর নাম কেউ আর উচ্চারণ করে না, অথচ এখনও আলনায় দেবব্রতর জামা ঝুলছে। তার টুথব্রাশ, দাড়ি কামাবার সরঞ্জাম সবই সাজানো আছে আগের জায়গায়। বাইরে যাবার সময় দেবব্রত আলাদা সেট নিয়ে যেত। দেবব্রতর চিঠিপত্র ফিতে দিয়ে বেঁধে রাখা আছে আলমারিতে। মাধুরীর বিছানায় এখনো পাশাপাশি দুটো বালিশ পাতা হয়। অতিরিক্ত বালিশটা সরিয়ে নেবার কথা কেউ কখনো ভাবেনি। মাধুরী যখন সম্পূর্ণ সেরে উঠেছে, ফিরে পেয়েছে আগেকার স্বাস্থ্য, তখন জাফর একদিন বলল, চালিয়ে না ভাবি, একবার আমরা পিকনিকে যাই। প্রিয়ব্রত আর তপতি লাফিয়ে উঠল। এমন চেঁচামেচি শুরু করে দিল যে মাধুরী আপত্তি করার কোনো সুযোগই পেল না। দেবব্রত নিরুদ্দেশ হবার পরই 1 বছর, মাধুরীর সন্তান মারা যাবার পর 3.5 মাস ওরা আবার পিকনিকে গেল, ঠিক আগের বারের মতন। তবে এবার মন্দাকিনী যেতে রাজি হলেন না। গগনেন্দ্র যাবার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে কাজে আটকে গেলেন। তাতে পিকনিক মন্দ হলো না। গগনেন্দ্র বরং ওদের যাবার জন্য নিজেই বেশি তাড়া দিতে লাগলেন। সেদিনও একটা সুন্দর দিন, সেই আগের মতন, কিন্তু সুখের চেহারা অন্যরকম এখন। হোসেন সাগর নামে যে বিরাট জলাশয় আছে, আজকের পিকনিক সেখানে। জাফর একটা লঞ্চ জোগাড় করেছে। ঝকমকে নীল আকাশের নিচে গভীর উত্তাল জল। লঞ্চটা সারসের মতন তরতর করে এগুচ্ছে। মাধুরীর মুখখানা কখনো কখনো বিষণ্ণ হয়ে গেলেও আবার আনন্দের রশ্মি ফুটে উঠছে। প্রকৃতির এই উচ্ছল সৌন্দর্যের কাছে এসে কিছুতেই সবসময় বিষণ্ণ থাকা যায় না। তাছাড়া জাফর মাঝে মাঝেই কৌতূহলের ফোয়ারা ছোটাচ্ছে। বেশ ভালো বাংলা শিখেছে সে, কথায় কথায় রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে। এক সময় জাফর জিজ্ঞাসা করল, আচ্ছা ভাবি, আপনাদের হিন্দুদের কি নিয়ম আছে? স্বামীর যদি ট্রেস না পাওয়া যায় তবে কতদিন অপেক্ষা করতে হয়? মাধুরী ফ্যাকাশে হেসে বলল, আমি জানি না। তপতি বলল, 12 বছর। জাফর বলল, ওরে বাবা, এ বড় নিষ্ঠুর নিয়ম, 12 বছর কষ্ট পেতে হবে? মাধুরী বলল, আমি তো কষ্ট পাচ্ছি না। যদি মরে যায়, কেউ জানতে না পারে? প্রিয়ব্রত জোর গলায় বলল, দাদা মরেনি, কিছুতেই মরেনি। জাফর তার দিকে তাকিয়ে হেসে বলল, কথার কথা বলছি, যদি ধরো, মানে যদি মরে যায়। তপতি বলল, সেটা জানতে পারলে কিছুই হবে না। দেবটা বাড্ডা নিমক হারাম। আরে বাবা, যদি মরেই গেলি, একটা চিহ্ন রেখে যেতে পারলি না? প্রিয়ব্রত আবার বলল, দাদা মরেনি। জাফর তার কাঁধে হাত রেখে বলল,
তুমি ঠিক বলেছো প্রিয়, আমারও তাই মনে হয়। আমার সবসময় মনে হয় তোমার দাদার সঙ্গে হঠাৎ করে কোনো না কোনো সময় দেখা হয়ে যাবে, এমনকি এক্ষুনিও দেখা হয়ে যেতে পারে। ওই যে নৌকাটাতে বসে আছে হয়তো, ওকে ঠিক দেবের মতন দেখতে না? ও কি দেব হতে পারে না? সবাই সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে উদ্গ্রীব হয়ে সেদিকে দেখল। কাছেই একটা নৌকায় একজন যুবক ওদের দিকে পিছন ফিরে বসে আখ চিবোচ্ছে আর ছিবড়েগুলো ছুঁড়ে ছুঁড়ে জলে ফেলছে। প্রিয়ব্রত বলল, যা, আমার দাদার মাথায় মোটে অত কম চুল না, ওর তো প্রায় টাক পড়ে গেছে। মানুষ তো বদলে যায়। তপতি বলল, দাদা এখানে এসেও আমাদের সঙ্গে দেখা না করে দূরে থাকবে, তা কখনো হয়? কেনই বা এরকম করবে? জাফর বলল, কিন্তু এইরকম হঠাৎ আবার দেবের সঙ্গে দেখা হয়ে গেলে দারুণ ব্যাপার হতো, তাই না? প্রিয়ব্রত বলল, দাদাকে যখন আবার দেখব তখন আমি যে কি করব। মাধুরী আস্তে আস্তে বলল, ওরকম ঘটনা নভেল নাটকেই হয়। জাফর মাধুরীর দিকে চেয়ে বলল, ভাবি, আপনি ঠিক করে বলুন তো, আপনার কি মনে হয় ও সত্যি বেঁচে আছে? মাধুরী জলের দিকে চেয়ে বলল, আমি কি করে বলবো? আপনার ইনটিউশন কি বলে? কিছুদিন আগে আমি আলমোড়া থেকে একটা চিঠি পেয়েছিলাম। তপতি চমকে উঠল, সত্যি? এতদিন বলনি তো? আমি জানি চিঠিটা ওর লেখা নয়। জাফর আর প্রিয়ব্রত চোখাচোখি করল। জাফর বলল, এখন আর গোপন করার দরকার নেই, ওটা প্রিয়ব্রত লিখেছে, আমি ওকে লিখতে বলেছিলাম। আমি জানতাম। প্রিয়ব্রত একটু অপ্রস্তুতভাবে বলল, বৌদি, ওই চিঠিটা লেখা কি আমার অন্যায় হয়েছিল? না, আমি ঠিক বুঝেছিলাম। জাফর আবার বলল, ভাবি, আপনি সত্যি করে বলুন না, আপনার কি ধারণা? এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি স্ত্রী, আপনার মন ঠিক জানবে। মাধুরী খুব আস্তে আস্তে বলল, আমার ধারণা ও বেঁচে নেই। প্রিয়ব্রত বলল, বৌদি, কি বলছো? তা হতেই পারে না। ও যদি বেঁচে থাকতো তাহলে যেখানেই থাক আমাকে চিঠি না লেখার কোনো কারণই নেই। আমি তো ওর সঙ্গে কোনোদিনও ঝগড়া করিনি। হয়তো জোর করে ওকে কেউ আটকে রেখেছে। 1 বছর ধরে। বিশ্বাস হয় তোর? কিংবা ধরো কোনো কারণে যদি স্মৃতি নষ্ট হয়ে যায়? সেরকম গল্পে হয়, সত্যি সত্যি কি কখনো হয় নাকি? হতেও তো পারে, পৃথিবীতে কত কিছুই তো হয়। আমরা আগে কখনো সেরকম শুনিনি। জাফর বলল, আচ্ছা, ধরা যাক যদি সত্যি দেবের মেমরি নষ্ট হয়ে যায়, আর সেই অবস্থায় আমরা তাকে যদি খুঁজে পাই, তখন কি হবে? প্রিয়ব্রত বলল, কি হবে মানে? তাকে কিরকম ভাবে মেনে নিতে পারবে? শরীরটা কি মানুষ, না তার স্মৃতিটা মানুষ? মেমরি না থাকলে শুধু তার চেহারাটাই চিনব, কিন্তু তখন সে আর আমার বন্ধু, তোমার দাদা কিংবা ভাবিজির হাজবেন্ড থাকবে না। নিশ্চয়ই থাকবে। তুমি ছেলে মানুষ, তুমি ঠিক বুঝতে পারছো না। ভাবিজি, আপনি কি তাকে হাজবেন্ড হিসেবে তখন মেনে নিতে পারবেন? সমাজ আমাকে মেনে নিতে বলবে। আপনি নিজে? জানি না, ভেবে দেখিনি। জাফর বলল, আমিও বুঝতে পারি না। দেব নিজে ইচ্ছে করে লুকিয়ে না থাকলে এতদিনেও তার ট্রেস পাওয়া যাবে না? এ হতেই পারে না। মরে গেলেও তার ডেড বডি পাওয়া যেত। আমার মনে হয় সে ইচ্ছে করেই কোথাও, অথচ আপনি বলছেন সে বেঁচে নেই। তপতি বলল, আমার কলেজের এক বন্ধুর বাবার কি হয়েছিল জানেন? কলকাতার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ হার্ট ফেল করেন। পকেটে কোনো কাগজপত্র ছিল না। পুলিশ তার পরিচয় জানতে পারেনি, মর্গে রেখে দিয়েছিল। 7 দিন পর তার খোঁজাখুঁজিও শুরু হয়।
ওর তখন কলকাতায় থাকার কথা নয়, আসামে থাকার কথা, তাই সবাই তাকে আসামে খুঁজছে। ওদের এক আত্মীয় ছিল পুলিশে, বাই চান্স তিনি কলকাতায়, তখন ভালো করে চেনাই যায় না। জাফর বলল, দেবের কেসটাও কি এরকম হতে পারে না? মাধুরী বলল, থাক, ও আলোচনায় আর নয়, এখন থাক। জাফর বলল, হ্যাঁ তাই থাক। আপনি বুঝিয়ে নিয়ে বেশি ভাবতে যান না। এই কয়েক মাস অনেক ভেবেছি, ভাবতে ভাবতে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, আর বেশি ভাবলে বোধহয় পাগল হয়ে যাব। মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিন, একটা গান করুন না। আমি না, এখন গান আসবে না। ভাবি, আপনি একসময় কিন্তু ভালো গান করতেন, আমি শুনেছি। আপনি যদি আবার গান বাজনার চর্চা শুরু করেন, মনটা ভালো থাকবে। আচ্ছা। আমার প্রাণের পরে চলে গেল বসন্তে বাতাসটুকুর মতো, সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না। আপনি একটা গান করুন না। আমার গলায় সুর নেই, মির্জা গালিবের একটা গাজল শুনবেন? আপনি তো উর্দু বোঝেন। একটু একটু। कोई आग नहीं बती ने हम दिगार से, है हर एक फरद। মানে বুঝলেন তো? কার মনে যে কি আছে আমরা কিছুই বুঝি না। পৃথিবীর সব মানুষই যেন বইয়ের না পড়া পাতা। প্রিয়ব্রত বলল, বাহ, চমৎকার, আর একটা বলুন। জাফর আরও কয়েকটা গজল শোনালো, তারপর একটা গান করলো তপতি। প্রিয়ব্রত শুনিয়ে দিল নজরুল ইসলামের কবিতা। খানিকটা সময় হালকাভাবে কেটে গেল। এখন রোদ চড়া হয়ে উঠেছে। ওদের পরিকল্পনা আছে ওপারে পৌঁছে খাওয়া দাওয়া হবে। প্রিয়ব্রত বলল, জাফরদা, আমাদের নামবার দরকার কি? জলের উপরে থাকি না। ইস, আমার ইচ্ছে হচ্ছে সাঁতার কাটতে, একটু সাঁতার কেটে নেব। প্রিয়ব্রত সত্যি সত্যি ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ করল। মাধুরী তাকে বাধা দিয়ে বলল, না প্রিয়, এখানে সাঁতার কাটতে হবে না, অনেক জল। প্রিয়ব্রত হাসতে হাসতে বলল, তাতে কি হয়েছে, আমি খুব ভালো সাঁতার জানি, আমার কিচ্ছু হবে না। প্রত্যেক বছর এখানে একজন করে ডুবে যায়। আমার কিচ্ছু হবে না, তুমি দেখো। না, তুই নামবি না। জাফর বলল, নামুক না, ক্ষতি কি, ভয়ের কিছু নেই, বোট তো কাছেই থাকবে। মাধুরী তবু এমন দৃঢ় স্বরে না বলতে লাগলো যে সবাই চমকে গেল। প্রিয়ব্রত আস্তে আস্তে বসে বসে বলল, আচ্ছা ঠিক আছে, নামবো না। একটুক্ষণ সবাই চুপচাপ। মাধুরী নিজেই আবার বলল, প্রিয়, তুই রাগ করলি? আচ্ছা, পাড়ের কাছে যাই, ওখানে সাঁতার কাটিস। প্রিয়ব্রত বলল, না, রাগ করিনি। জাফর বলল, আপনি এমন জোরে বকুনি দিলেন যে আমরা শুদ্ধ ভয় পেয়ে গেলুম। মাধুরী এবার হাসল, বলল, আমার যখন বিয়ে হয় তখনও কত ছোট ছিল, 8-9 বছর বয়স, খুব দুষ্ট ছিল, ওকে বকুনি দেওয়া আমার অভ্যেস হয়ে গেছে। আপনাকে দেখলে মনে হয় না আপনি কাউকে বকতে পারেন। আর কাউকে পারি না, শুধু ওকে পারি। হোসেন সাগর পার হয়ে ওরা নামলো একটা নির্জন জায়গায়, ছোটখাটো একটা জলঙ্গের কাছে। কাছাকাছি কোনো বাড়ি ঘর নেই। লঞ্চ থেকে 17 ইঞ্চি নামিয়ে পাতা হলো মাটিতে, খোলা হলো খাবারের বাস্কেট। জাফর বলল, ইস, দাওয়ার সেটটা আনতে হতো। প্রিয়ব্রত বলল, না রে, ভালো হয়েছে, পিকনিক করতে এসে বুঝি কেউ দাবা খেলে?
তাহলে এখন কি করা হবে? কেন আপনারা স্নান করবেন না? তুমি সাঁতার কাটার কথা এখনো বলোনি দেখছি। ওই জায়গাটায় জল বড্ড নোংরা। আজ সাঁতার কাটা নয়, বন্ধই থাক। এখানে বেশ ছায়া আছে, বসে বসে এমনি গল্প করা যাক। মাধুরী এতক্ষণ বাদে লক্ষ্য করল জাফর আজ সর্বক্ষণ প্রিয়ব্রত আর তার সঙ্গে বেশি কথা বলছে। তপতির সঙ্গে সরাসরি কোনো কথা বলেনি, এমনকি তপতির মুখের দিকেও পর্যন্ত তাকায়নি। জাফরের ব্যবহার অত্যন্ত ভদ্র ও মার্জিত। মাধুরীর শোক দুঃখ ভোলাবার জন্য তার প্রতি বেশি মনোযোগ দেবে এটা অস্বাভাবিক নয়, কিন্তু তপতিকে এড়িয়ে যাচ্ছে কেন? এর আগে তপতির সম্পর্কে জাফরের বেশ উৎসাহ তো সে লক্ষ্য করেছে। এর মধ্যে কি অন্য কিছু ঘটে গেল? জাফর কথায় কথায় জানালো যে শিগগিরই একটা স্কলারশিপ নিয়ে বিলেতে চলে যাচ্ছে। কথাটা শুনে তপতি চমকে উঠে একবার জাফরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। মাধুরীও অবাক হলো। ইংরেজ জাতি সম্পর্কে জাফরের মনোভাব এতকাল বিরূপ ছিল, ইউরোপীয় সভ্যতার প্রতি কোনো মোহই ছিল না। তবু জাফর হঠাৎ বিলেতে যাচ্ছে কেন? মাধুরী জিজ্ঞাসা করল। কতদিনের জন্য? জাফর উদাসীন হয়ে বলল, ঠিক নেই, দেখা যাক। বিলেতে থাকতে আপনার ভালো লাগবে? আস্তে আস্তে মানিয়ে নেব। মাধুরী চুপ করে গেল। তপতি আঙুল দিয়ে 17 ইঞ্চির উপর দাগ কাটছে। প্রিয়ব্রত একটু দূরে দাঁড়িয়ে গাছ থেকে ফুল পাড়বার চেষ্টা করছে। জাফর একটা সিগারেট ধরালো, কুনুইয়ে হেলান দিয়ে শুয়ে দূরের দিকে তাকিয়ে বলল, দেব যদি এখানে থাকতো, আমি তাহলে বিলেত যেতাম না। অনেকটা দেবের জন্যই আমাকে যেতে হচ্ছে। মাধুরী এই কথার অর্থটা পুরোপুরি বুঝল না, খানিকটা যেন আভাস পেল, কিন্তু কোনো প্রশ্ন করল না। তপতি উঠে চলে গেল প্রিয়ব্রতর কাছে। এরপর 4 বছর কেটে গেছে। গগনেন্দ্রনাথ চাকরি থেকে রিটায়ার করেছেন। প্রিয়ব্রত স্কুল ফাইনাল পাশ করেছে। বিয়ে হয়েছে তপতির। সে থাকে এখন জবলপুরে। আরও অনেক কিছু বদলেছে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই অবধারিতভাবে বদলায়। দেবব্রতর অনস্তিত্ব এখন সহ্য হয়ে মেনে নেওয়া হয়েছে। দৈবাত বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলেই দেবব্রতর প্রসঙ্গ ওঠে, না হলে নিজেদের মধ্যে ও বিষয়ে তারা সাধারণত আলোচনা করে না। কখনো হয়তো প্রিয়ব্রত খাবার টেবিলে বলে ফেলে, দাদা নেই বলে এখন আর আমাদের বাড়িতে ঝাল রান্না হয় না। এরকম ঝাল ছাড়া মাংস দাদা মুখে তুলতে পারতো না। কিংবা দেবব্রতর ব্যবহৃত আলমারি টেবিলকে এখন ওরা দাদার টেবিল, দাদার আলমারি এসব বলে। এসব কথার মধ্যে বেদনাবোধ ছুঁয়ে থাকে না। কাগজের এক বিজ্ঞাপন দেখে জবলপুরের এক পাত্রর সঙ্গে তপতির বিয়ে ঠিক করলেন গগনেন্দ্রনাথ। তপতি কোনো আপত্তি করল না। আজকাল আর তার সাজ পোশাকের উগ্রতা নেই, বাড়ির বাইরে বেশিক্ষণ থাকে না, মায়ের সেবা করে। জাফর বিদেশে চলে গেছে। জবলপুরের পাত্রটি বেশ ভালো। ছেলেটির নাম পরিতোষ চৌধুরী, সরকারি হাসপাতালের ডাক্তার, উপযুক্ত বংশ। ছেলেটিকে দেখে গগনেন্দ্রনাথের খুবই পছন্দ হয়ে গেল, কিন্তু পাত্রের দাবি বড্ড বেশি। এত দিতে গেলে গগনেন্দ্রনাথের সঞ্চয়ের টাকার আর কিছুই থাকবে না। তবু তিনি দ্বিধা করলেন না। একটি মাত্র তার মেয়ে। তাছাড়া এই ছেলেটির সঙ্গে তার মেয়ের ঠিকুজি কুষ্ঠির অদ্ভুত একটা মিল দেখা গেছে। গগনেন্দ্রনাথ আগে এসব বেশি মানতেন না, কিন্তু এখন তিনি দুর্বল হয়ে পড়েছেন। মেয়ের কপালে যাতে কোনোদিনই দুর্ভাগ্য না আসে এ সম্পর্কে তিনি সাধ্য মতন ব্যবস্থা করে যেতে চান। খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল তপতি। হায়দ্রাবাদের বহু গণ্যমান্য ব্যক্তি নিমন্ত্রণ খেয়ে গেলেন। সানাইতে বসন্ত বাহার বাজল, কিন্তু বিয়ের দিনটিতে দেবব্রতর কথা আবার নতুন করে মনে পড়ল সকলের। নতুন রকমের দুঃখ। বোনের বিয়েতে দেবব্রতরই সব কিছু করার কথা ছিল। তার এত আদরের বোন দেবব্রত থাকলে কতই না আনন্দ হই হই করত। সে নেই। গগনেন্দ্রনাথ খেটে মরছেন। বাইরের কোনো লোক জানল না। সেদিনও বাড়িতে অত আনন্দেও, অত হইচইয়ের মধ্যেও একসময় এক ঘরে বাড়ির সবাই কিছুক্ষণ কেঁদে নিয়েছে। বিয়ের পর তপতি জবলপুরে চলে যাবার পর গগনেন্দ্রনাথ বুঝতে পারলেন তিনি একটা ভুল করেছেন। আর একটু চেষ্টা চরিত্র করে হায়দ্রাবাদেরই কোনো পাত্রর সঙ্গে তপতির বিয়ে দিতে পারতেন। তাহলে অন্তত মেয়েকে চোখের দেখা দেখতেই পারতেন। দেখা যেত ইচ্ছে করলেই।
মেয়ের বিয়ে দিয়ে তাকে পরের ঘরে পাঠাতেই হতো, কিন্তু এক শহরে তো শ্বশুরবাড়ি হতেই পারত। কেননা তপতি চলে যাবার পর যেন বাড়ি একেবারে অন্ধকার হয়ে গেল। দেবব্রতর অভাবের চেয়েও তপতির অভাব আরও বেশি প্রকট। তপতি একাই যেন সারা বাড়ি ভরেছিল, এখন সব দিক থেকে শূন্য। সবচেয়ে বেশি কষ্ট পেতে লাগলেন মন্দাকিনী। অসুখে ভোগার পর থেকেই তিনি তপতিকে একেবারে আঁকড়ে ধরেছিলেন। এখন যেন তার আর বেঁচে থাকার কোনো মূল্যই রইল না। প্রথম কয়েক মাস তপতি ঘন ঘন বাপের বাড়িতে ঘুরে গেল, তারপর কমে গেল স্বাভাবিকভাবেই। পরি তো সেটা পছন্দ করে না। বিবাহিত জীবনে তপতিকে এমনিতেই অনেক বেশি সুখী মনে হয়। বাবা মায়ের দুর্বলতার জন্য তার সংসারে বিঘ্ন আনার কোনো যুক্তিই হয় না। গগনেন্দ্রনাথ তপতিকে আনবার জন্য পীড়াপিড়ি করেন না। মন্দাকিনী একা একা দুঃখ পান। হায়দ্রাবাদের বাঙালি সমাজটি খুব ছোট। প্রথম দিকে অনেক চেষ্টা করেও গগনেন্দ্র মেয়ের জন্য উপযুক্ত কোনো পাত্র খুঁজে পাননি। আরও কিছুদিন অপেক্ষা করলেও চলত। গগনেন্দ্র ব্যস্ত হয়েছিলেন। নিজে চাকরি থেকে রিটায়ার করার আগে মেয়েটার বিয়ে দিয়ে তিনি নির্ঝঞ্ঝাট হবেন। কিন্তু তপতিকে বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দেওয়ার পর হায়দ্রাবাদ তার অসহ্য লাগতে লাগলো। এই শহর এখন তার কাছে নিষ্প্রাণ। তখন মনে পড়ল কলকাতার কথা। একসময় তিনি ভেবে রেখেছিলেন চাকরি জীবন শেষ হলে তিনি আবার সপরিবারে কলকাতায় ফিরে যাবেন। শেষ জীবনটা বাংলার বাতাসের নিঃশ্বাস নিয়েই কাটাবেন। কিন্তু দেবব্রত হায়দ্রাবাদে চাকরি পাওয়ায় সে পরিকল্পনা তিনি পরিত্যাগ করেছিলেন। ছেলে থাকলে তিনি আর অন্য জায়গায় যাবেন কি করে? যখন দেবব্রতই নেই, তার ফিরে আসার সম্ভাবনাও এখন আর মনে স্থান পায় না। তাহলে এখানে থেকে আর লাভ কি? দেবব্রতর বিয়ের ঠিক আগেই তিনি ভাড়া বাড়ি ছেড়ে এই বাড়িটি কিনেছিলেন। বাংলো ধরনের একতলা বাড়ি, ভারী সুন্দর। এখন আর এ বাড়িটিও ভালো লাগে না। রিটায়ার করার মাসখানেক আগে গগনেন্দ্র বাড়ির সকলকে নিয়ে কলকাতা থেকে বেরিয়ে এলেন। সঙ্গে নিয়ে গেলেন মাধুরীকেও। মাধুরী মাঝে একবার বাপের বাড়ি ঘুরেও এলো। তপতির বিয়ের সময় সেই যে এসেছিল আর যায়নি। সে বুঝেছে তপতির অভাবটা তার শ্বশুর এখন তাকে দিয়েই কিছুটা মেটাতে চান। সে এখন যেন এ বাড়ির পুত্রবধূ নয়, অনেকটা মেয়ের মতন। অনেককাল বাদে কলকাতায় এসে গগনেন্দ্রনাথের খুব ভালো লেগে গেল। পুরনো দিনের চেনা বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে গল্প করে বেশ আরাম হয়। প্রিয়ব্রত এর আগে কখনো কলকাতায় আসেনি। অনেক গল্প শুনেছে। তার দারুণ উৎসাহ। তার গোপন ইচ্ছে কলকাতায় এসে কলেজে পড়ার। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়ার দাম অনেক বেশি। গগনেন্দ্র মনস্থির করে ফেললেন। টালিগঞ্জের কাছে একটা ছোটখাটো বাড়ি বেশ পছন্দ হয়ে গেল। দরদাম করে ফিরে এলেন হায়দ্রাবাদে। এখানকার বাড়িটা বিক্রি করে দিলেন। রিটায়ার করার পর 1 মাসের মধ্যেই হায়দ্রাবাদের সঙ্গে সব সম্পর্ক ঘুচিয়ে চলে এলেন কলকাতায়। প্রিয়ব্রত ভর্তি হলো সেন্ট জেভিয়ার্স কলেজে। কলকাতায় এসে মেয়ের কথা ভেবে গগনেন্দ্রের আবার আফসোস হলো। আর কিছুদিন অপেক্ষা করলে কলকাতাতেই তপতির বিয়ে দিতে পারতেন। কলকাতায় তো আর সুপাত্রের অভাব নেই। জবলপুরের জামাইয়ের সম্পর্কে তিনি খুব খুশি নন। তপতি অবশ্য চিঠিতে কোনো অভিযোগের কথা লেখে না, বরং অনেক উচ্ছ্বাসী থাকে। কিন্তু তিনি কানাঘুষে খবর পেয়েছেন পরিতোষের একটু চরিত্র দোষ আছে। বিয়ের ঠিক আগেই একজন নার্সের সঙ্গে তার নাম জড়িয়েছিল। পরিতোষের নামে একটা কেলেঙ্কারি ছড়িয়েছিল। তিনি তপতিকে চিঠি লিখেছেন, পরিতোষ কি কলকাতায় সে ডাক্তারি শুরু করতে পারে না? তার টালিগঞ্জের বাড়িতে জায়গা আছে। এর উত্তরে পরিতোষ নিজেই জানালো যে জবলপুরে তাদের 3 পুরুষের বাস। সেসব ছেড়ে কলকাতায় আসার কোনো প্রশ্নই ওঠে না। গগনেন্দ্র আর উচ্চবাচ্য করলেন না। টালিগঞ্জের বাড়িটা ছোট হলেও বেশ খোলামেলা। ট্রাম লাইন থেকে একটু দূরে নিরিবিলিতে। উপরে 3খানা ঘর, নিচে 2খানা। 1 ফালি উঠোন, 2টি বারান্দা। 3 তলাতেও একটা ঘর আছে, সেটি প্রিয়ব্রতর পড়ার ঘর। 1 তলায় একটি বৈঠকখানা, বাকিটা খালিই পড়ে থাকে। নতুন করে বাড়ি সাজানোর ফলে আর দেবব্রতর জামা আলনায় ঝোলে না। বাথরুমে তার টুথব্রাশ থাকে না। মাধুরীর বিছানায় এখন একটি বালিশ। দেওয়ালে এখন দেবব্রতর একটি বাঁধানো ছবি ঝোলে, বিয়ের আগেকার। সে তখন সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে কনভোকেশনের সময় ডিগ্রি নিচ্ছে, সেই ছবি। নতুন পরিবেশে নতুন জীবন, অনেক স্বাচ্ছন্দ্য। রান্নার জন্য একজন রাঁধুনি রাখা হয়েছে। কিন্তু খাবার দাবারের ব্যবস্থা এখন মাধুরীর হাতে। তার স্বাস্থ্য এখন চমৎকার।
মন প্রফুল্ল। সকালবেলা সেই সবার আগে ওঠে, স্টোভ ধরিয়ে চা বানায়। প্রথমে এসে ডাকে প্রিয়ব্রতকে। এখানে এসে প্রিয়ব্রতর কলেজে ভর্তি হতে একটু দেরি হয়েছে, তাকে পড়াশুনোর জন্য বেশ খাটতে হবে। এদিকে প্রিয়ব্রতটা হয়েছে অসম্ভব ঘুম কাতুরে। মাধুরী এসে বেশ কয়েকবার দরজায় ধাক্কা দিলে প্রিয়ব্রত ওঠে। ঘুম চোখে পাজামার দড়ি বাঁধতে বাঁধতে এসে ঝাঁঝালো গলায় বলে, উফ, আর একটু পরে চা দিতে পারো না? এখনো কাকপক্ষীও ডাকেনি। মাধুরী বলে, কটা বাজে জানিস? 5:30। তোমরা এখনো গাইয়াই রয়ে গেলে। কলকাতায় লোকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। চাম চলছে, আওয়াজ শুনতে পাচ্ছিস না? চলুক, কলকাতার বেশিরভাগ মানুষ দেরি করে ঘুম থেকে ওঠে, সেটাই ফ্যাশন। প্রিয়ব্রতর বড় বড় চুলগুলো ঝরে পড়েছে কপালে। দেখতে দেখতে বেশ লম্বা হয়ে গেছে সে। গলার আওয়াজে আর কৈশোরের চিহ্ন নেই। তার দিকে চেয়ে থেকে সস্নেহে বকুনি দিয়ে মাধুরী বলল, খুব ক্যালকেশিয়ান হয়ে গেছিস, যা মুখ ধুয়ে আয়। প্রিয়ব্রত আবার শুয়ে পড়ার উদ্যোগ করছিল, বলল, দাও, চাটা দাও, খেয়ে আর একটু ঘুমিয়ে নি। প্রিয়ব্রত মুখ না ধুয়েই চা খেতে চায়। মাধুরী কিছুতেই তা দেবে না। রোজ এই নিয়ে জোর করতে হয় মাধুরীকে। সে বলল, আবার ঘুমোবি কি? পড়তে বসতে হবে না? বৌদি, তুমি আজকাল আমার উপর বড্ড গার্জেনগিরি করছো। করবো না? বাবা কিছু বলেন না। দুজনে সেখানে বসেই চা খেয়ে নেয়। কলকাতা শহর তখন আস্তে আস্তে জাগছে। কাক ও শালিকের ডাক ছাড়িয়ে ক্রমে ক্রমে শোনা যাচ্ছে ট্রাফিকের শব্দ। প্রিয়ব্রত বাথরুমে চলে গেলে মাধুরী শ্বশুর শাশুড়ির জন্য ফলের রস বানাতে বসে। ওরা সকালে চা খান না। ফলের রস খেয়ে গগনেন্দ্র বেরিয়ে যান প্রাতভ্রমণে। মন্দাকিনী বিছানাতেই শুয়ে থাকেন। মাধুরী তাকে ওষুধ খাওয়ায়। তারপর রাধুনীকে দেয় জলখাবার বানানোর নির্দেশ। চাকরকে বাজারে পাঠায়। 10টার মধ্যে প্রিয়ব্রত খেয়ে দিয়ে কলেজে বেরিয়ে যায়। ততক্ষণই সারা বাড়িতে কিছুটা ব্যস্ততা থাকে। তারপর অখণ্ড অবসর। সারা বাড়ি নিঝুম। কোনো কোনো দুপুরে গগনেন্দ্র বেরিয়ে পড়েন পুরনো কলকাতার সঙ্গে দেখা করার জন্য। মন্দাকিনী ঘুমিয়ে থাকেন। মাধুরী দুপুরে ঘুমোতে পারে না। এই সময় তার সময় কাটতেই চায় না। বই পড়ে পড়ে চোখ ব্যথা হয়ে যায়। এত বই বা আসে কোথা থেকে? মাধুরী বাংলা গল্প উপন্যাস পড়তে ভালোবাসে, কিন্তু প্রিয়ব্রতর বাংলা পড়ার অভ্যেস নেই। সে ইংরেজি মাধ্যমে লেখাপড়া শিখেছে। হায়দ্রাবাদে মিশেছে অবাঙালিদের সঙ্গে। বাংলা পড়ার সুযোগ পেল কোথায়? এখন সে মাঝে মাঝে চেষ্টা করে, কিন্তু ধৈর্য রাখতে পারে না। তবে সে প্রায় মাধুরীর জন্য বাংলা বই এবং পত্রপত্রিকা কিনে আনে। প্রিয়ব্রত সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না। কোনো কোনো দিন হঠাৎ কলেজ ছুটি হলে সে দুপুরেও বাড়িতে ফিরে আসে। এই নতুন পরিবেশে তার বিশেষ কোনো বন্ধুবান্ধব হয়নি। একা একা কোথাও যায়ও না। বাইরে সে এখনও লাজুক স্বভাবের, লোকের সঙ্গে মিশতে পারে না। এখন বৌদিই তার একমাত্র বন্ধু। বৌদির সঙ্গেই যত রকম গল্প।